একটা গ্রামে মাধব নামে একটা ছেলে থাকতো। মাধব খুব বদমাইশ ছিল। ওর বাবা মহেন্দ্র একজন কামার ছিল। সে দিনভর খুব পরিশ্রম করে। আর মাধব তার মায়ের কাছ থেকে টাকা চেয়ে সিনেমা দেখে, খেয়ে দিয়ে ফালতু টাকা নষ্ট করে। মহেন্দ্র তাই খুব চিন্তিত ছিল, কারণ মাধব টাকা আর পরিশ্রমের মূল্য মোটেই বুঝতো না। মা, আমাকে 2000 টাকা দাও, আমার প্যান্ট শার্ট বানাতে হবে। না শান্তি, ওকে টাকা দিও না। ও গত মাসেই 3000 টাকার জামা কাপড় কিনেছিল, এখন আবার এক জোড়া নতুন প্যান্ট শার্ট। তুমি কেন সবসময় ওকে বকাঝকা করো বলো তো? আর ওর এখন জোয়ান বয়স, এই বয়সে টাকা খরচা করবে না তো কবে করবে? নে সোনা, 2000 টাকা নে। তোমার আদরেই ও বাদর হয়ে গেছে, বুঝলে? এইভাবে ওকে টাকা দিতে থাকলে পরিশ্রম করে টাকা রোজগারের গুরুত্ব কখনো বুঝবে না। আরে বড় হলে বিয়ে থা করলে পরে ও নিজেই শুধরে যাবে। তুমি ওকে নিয়ে এত চিন্তা কেন করো বলো তো? কয়েকদিন পর মাধব যখন আরো বড় হয়ে গেল, তখন ওর মার কাছ থেকে টাকা চাওয়া বন্ধ করে দিল। ও সোজা বাক্স থেকে টাকা বার করে নিত আর গিয়ে উড়িয়ে দিত। মহেন্দ্র নিজের দোকান বড় করার কথা ভাবছিল। ও বিল্ডারের সাথে কথাও বলে রেখেছিল, শুধু বিল্ডারকে টাকা দেওয়াটাই বাকি ছিল। মহেন্দ্র কিছুদিন আগেই নিজের পার্সে 2000 টাকা রেখে দিয়েছিল। ও পার্স নিয়ে বিল্ডারের সাথে দেখা করতে গেল, পার্সের ভিতর না দেখেই। মহেন্দ্র টাকা দেওয়ার জন্য পার্স খুলতেই দেখলো পার্সে মাত্র 500 টাকা রয়েছে। মহেন্দ্র চোখ ছানা বড়া হয়ে গেল। হে ভগবান, আমি এই ছেলেকে নিয়ে কি করব? মহেন্দ্রের হতাশ মুখ দেখে বিল্ডার বলল, কি হলো মহেন্দ্র, টাকার জোগাড় কি হয়নি? আমি পার্সে 2000 টাকা রেখেছিলাম, আর পার্স নিয়ে সোজা এখানে চলে এসেছি। ভেবেছিলাম 15,000 টাকা তোমাকে দেবো, কিন্তু পার্সে মাত্র 500 টাকা আছে। আমার ছেলে সব টাকা খরচা করে ফেলেছে। কি আর বলবো ওর সম্পর্কে তোমাকে? ও খাটনি টাকার কোনো গুরুত্বই দেয় না। বিল্ডার মহেন্দ্রের কানে কানে কিছু বলে। মহেন্দ্র রাতে বাড়ি পৌঁছে মাধবকে বলে, মাধব, তোমার যত টাকা চায় আমি তার দ্বিগুণ টাকা দেব, কিন্তু তোমাকে আমার একটা ছোট্ট কাজ করতে হবে। কি কাজ বাবা? তুমি নিজে 1000 টাকা রোজগার করে দেখাবে। এ তো খুব সহজ কাজ। 1000-এর বদলে আমি 2000 টাকা পাবো। ঠিক আছে বাবা, আমি তোমাকে 1000 টাকা রোজগার করে দেখাবো। মাধব মাথা খাটায়। ও নিজের মায়ের কাছ থেকে চুপি চুপি 1000 টাকা চেয়ে নেয় আর পরের দিন মহেন্দ্রের কাছে যায়। এই নাও বাবা, আমি খাটনি করে 1000 টাকা কামিয়েছি, আমাকে 2000 টাকা দাও। মহেন্দ্র মাধবের হাত থেকে টাকা নিয়ে কুয়োতে ফেলে দেয়। মাধব অবাক হয়ে যায়, কিন্তু তবুও নিজের টাকা পাওয়ার অপেক্ষায় ছিল। তোমার টাকা আমি নয়, বরং এই কুয়ো দ্বিগুণ করে দেবে। বাবা, তুমি কি আজে বাজে কথা বলছো? এ কি করে টাকা দ্বিগুণ করবে? এটা হলো জাদু কুয়ো। যদি তুমি পরিশ্রম করে টাকা রোজগার করো, এতে ফেলো, তোমাকে সে দ্বিগুণ করে দেবে, আবার ফেরত দেবে। 1000 টাকা আবার রোজগার করে আনো। মাধব ভাবে ওর বাবা কি সব আজে বাজে বলছে, কারণ এই টাকা তো আর খাটনির নয়। ওর খুব একটা দুঃখ হলো, সেই জন্যই ও আবার 1000 টাকা নিতে রাজি হয়ে গেল। এবার মাধব তার কাকার মেয়ের কাছ থেকে 1000 টাকা চাইল আর মহেন্দ্রকে দিয়ে দিল। এই নাও বাবা, নিজে কেটে 1000 টাকা কামিয়েছি। মহেন্দ্র আবার সেটা নিয়ে কুয়োতে ফেলে দিল। কুয়ো থেকে কিছুই ফেরত এলো না। আবার 1000 টাকা কামিয়ে আনো। এবার মাধব খানিকটা দুঃখ পেল। ও ভাবতে থাকে, মনে হয় জাদু কুয়ো জানতে পেরেছে যে আমি পিঙ্কির থেকে টাকা চেয়েছিলাম। এবার বোধহয় আমাকে নিজেই 1000 টাকা কামাতে হবে। মাধব দ্বিগুণ টাকা পাওয়ার লোভে টাকা কামাতে গ্রামে বেরিয়ে পড়ে। ও দেখে একটা বাড়ি তৈরি হচ্ছে। মাধব ওখানে মজুর হিসাবে কাজ পেয়ে যায়। দুদিন প্রচন্ড খেটে ও 1000 টাকা রোজগার করে। এবার ও আবার বাবার কাছে টাকা নিয়ে আসে। মহেন্দ্র ওর হাত থেকে টাকা নিয়ে কুয়োতে টাকা ফেলতে এগোয়। এবার মাধবের চোখে জল এসে যায়। মহেন্দ্র বুঝতে পারে
যে ওর ছেলে আজ থেকে নিজে টাকা রোজগার করে নিয়ে এসছে। আর মাধব কাঁদতে থাকে। বাবা, ওই টাকা কুয়োতে ফেলো না। আমি অনেক খেটে রোজগার করেছি, আমাকে দ্বিগুণ টাকা চাই না। ওটা আমি নিজের টাকা, আমাকে ফিরিয়ে দাও বাবা। আরে বাবা, আজ আমি সত্যিই দ্বিগুণ টাকা পাবে। আমার তোমার উপর ভরসা আছে। ওই দিন মাধব সত্যিই খুব পস্তায়, কারণ ও ওর বাবার রোজগারের বছরের পর বছর ফালতু জিনিসে নষ্ট করেছে। আর যখন ওর বাবা ওর রোজগারের কুয়োতে ফেলতে যায়, তখন ও ওর নিজের ভুল বুঝতে পারে। আমাকে ক্ষমা করে দাও বাবা, তুমি আমাকে কঠিন শিক্ষা দিয়েছো। এবার থেকে আমি কখনো তোমার পরিশ্রমের টাকা ফালতু জিনিসে নষ্ট করব না। সাবাস মাধব। মাধব পরের দিন থেকে তার বাবার সাথে দোকানে কাজ করতে যায় আর পরিশ্রম করে জীবন কাটাতে থাকে। মীনাক্ষী আর গুঞ্জন একে অপরের প্রতিবেশী ছিল। দুজনের মধ্যে খুব ভালোবাসা ছিল। ওদের বাড়ির সামনে দিয়ে অনেক ফেরিওয়ালা যেত। মীনাক্ষী যখনই কিছু কিনত তখন গুঞ্জনকে অবশ্যই ডাকত। গুঞ্জন, আরে ও গুঞ্জন, সবজিওয়ালা এসেছে, মাত্র 10 টাকা কিলো বাঁধাকপি বিক্রি করছে, তুমিও নাও, না হলে বলবে তোমাকে বলিনি। এইভাবে গুঞ্জন যখন কিছু কিনত তখন মীনাক্ষীকে ডেকে নিত। একদিন দুপুরবেলা একজন মটর বিক্রেতা এলো। তাজা সবুজ মটর নাও, মটরওয়ালা এসেছে, 30 টাকা কিলো মটর। মীনাক্ষী ঘরের বাইরে বেরিয়ে মটর দেখছিল। নিয়ে যাও বোন, একদম কাঁচা মটর, কালকেই জমি থেকে তুলে এনেছি। ঠিক আছে, 1 কেজি দাও। মীনাক্ষী প্রতিদিনের মতো গুঞ্জনকে ডাকলো। গুঞ্জন, ও গুঞ্জন, মটরওয়ালা এসেছে, ভালো মটর, নিলে চলে আয়। সেদিন অদ্ভুতভাবে গুঞ্জন লেপ গায়ে দিয়ে গভীরভাবে ঘুমোচ্ছিল। মীনাক্ষী অনেকবার ডাকার পরেও যখন গুঞ্জন বাইরে আসলো না, তখন মীনাক্ষী নিজের জন্য মটর কিনে নিল আর মটরওয়ালা চলে গেল। বিকেলে যখন মীনাক্ষী সবজি বানানোর জন্য মটর ছাড়াচ্ছিল, তখনও চমকে গেল। মটরের ভেতর থেকে সোনার দানা বেরোচ্ছিল। সেই সময় মীনাক্ষীর স্বামী অফিস থেকে বাড়ি ফিরে এলো। শুভম লোভী আর স্বার্থপর লোক ছিল। সোনার মটর দানা দেখে ও খুব খুশি হলো। আরে বাহ, আমরা তো মালামাল হয়ে গেলাম। তুমি 1 কেজি মটর কেন কিনলে? কম করে 10 কেজি মটর তো কিনে নিতে পারতে। আমি কি করে জানবো যে মটরের ভেতর থেকে সোনার দানা বেরোবে? জানা থাকলে বেশি করে কিনে রাখতাম। মীনাক্ষীর স্বামী ওর বড় লোক হওয়ার কথাটা গ্রামের লোকজনের সামনে বেশি করে দেখালো। যখন গুঞ্জন জানতে পারলো যে মীনাক্ষী এমন মটর কিনেছে যার ভেতর থেকে সোনা বেরোচ্ছে, তখন ও মীনাক্ষীর বাড়ি গেল। মীনাক্ষী, তুই একা একাই মটর কিনে নিলি কেন? আমি যখনই কিছু কিনি তোমাকে অবশ্যই ডাকি। আমি তোমাকে ডেকেছিলাম, কিন্তু তুমি ঘর থেকে বাইরে এলে না, মনে হয় তুমি ঘুমোচ্ছিলে। ও হ্যাঁ, আমি পরশুদিন দুপুরবেলা ঘুমোচ্ছিলাম। আমি ভাবলাম যে তুমি ইচ্ছে করে আমাকে ডাকোনি। আমাকে ক্ষমা করো। যদি ওই মটরওয়ালা আবার আসে তাহলে আমিও মটর কিনে নেব ওর থেকে। গুঞ্জন যখন বাড়ি গেল তখন গুঞ্জনের স্বামী ওকে বলল, এখন বুঝতে পারলে তোমার মীনাক্ষী বোনের আসল চরিত্র? তুমি তো বলতে মীনাক্ষী খুব ভালো, এখন দেখলে কিভাবে ও সোনার মটর একাই কিনে নিল। আমার ভুল হয়ে গেছে। মীনাক্ষী আমাকে ডেকেছিল, কিন্তু সেদিন দুপুরে আমি ঘুমোচ্ছিলাম, তাই তো মীনাক্ষীর আওয়াজ আমি শুনতেই পাইনি। আমি বিশ্বাস করি না, ও মিথ্যে কথা বলছে। ও তোমাকে ডাকেনি কারণ ও চাইতো না যে ওদের মতো আমরাও বড় লোক হয়ে যায়, বোঝা গেল? ওদিকে মীনাক্ষীর স্বামী শুভম কাজকর্ম ছেড়ে ঘরেই বসে গেছিল আর সব সময় সোনার মটর দানার দেখাশোনা করত। মীনাক্ষী ওকে বলল, আমরা কি আধা কেজি মটর গুঞ্জনের বাড়িতে দিয়ে আসবো? আমাদের সাথে ওদেরও বাড়িতে সমৃদ্ধি হয়ে যাবে, এতে খারাপ কি আছে বলো? তুমি কি পুরো পাগল হয়ে গেছো? আধা কেজি সোনার মটর গুঞ্জনের বাড়িতে দিয়ে আসবে? আরে এই মটর দানাগুলো দিয়ে আমি সারা জীবন কাটাবো। যদি অর্ধেক মটর দানা তুমি গুঞ্জনকে দিয়ে দাও
তাহলে আমাকে অর্ধেক জীবন কাজ করে কাটাতে হবে। তাই আধা কেজি মটর গুঞ্জনকে দেওয়ার কথা একেবারেই ভুলে যাও। একদিন গলিতে আরো একজন মটর বিক্রেতা এলো। এইবার গুঞ্জনের স্বামী ওকে ধরলো আর ওর সব মটর কিনে নিল। কম করে 50 কেজি মটর ছিল। গুঞ্জন আর তার স্বামী মটর ছাড়াতে শুরু করলো, কিন্তু কোনো মটরেই সোনার দানা ছিল না। গুঞ্জনের বাড়িতে 50 কেজি মটরের কোনো প্রয়োজন ছিল না, সেই জন্য সেগুলো পড়ে পড়ে নষ্ট হয়ে গেল। কেননা আমরা কিছু মটর মীনাক্ষীকে দিয়ে আসবো, এখানে তো এগুলো নষ্ট হয়ে যাবে। গুঞ্জন কিছুটা মটর বস্তায় ভরে মীনাক্ষীকে নিয়ে গেল। মীনাক্ষী গুঞ্জনের ব্যবহার থেকে খুব খুশি হলো। ও মনে মনে ঠিক করলো যে কোনো ভাবে ও অর্ধেক মটর গুঞ্জনকে দেবে। মীনাক্ষী বাজারে গিয়ে সবুজ আর গোল্ডেন কালার কিনে আনলো। ও অর্ধেক মটর গোল্ডেন কালার দিয়ে পেইন্ট করে দিল। একদিন সকালে যখন ওর স্বামী বাথরুমে ছিল, তখন মীনাক্ষী তাড়াতাড়ি আধা কেজি মটর দানা তুলে আর তার বদলে পেইন্ট করা সবুজ মটর দানাগুলো রেখে দিল। দুপুরবেলা ও তার স্বামীকে বলল, শোনোজি, আমি সাধারণ মটরের তরকারি বানিয়েছি। তরকারি অনেক বেশি হয়ে গেছে, কিছুটা তরকারি আমি গুঞ্জনের বাড়িতে দিয়ে আসছি। শুভম দেখলো বাটিতে সবুজ মটর রাখা আছে, কারণ মীনাক্ষী সোনার মটরে সবুজ রং করে দিয়েছিল। এইভাবে চালাকি করে মীনাক্ষী অর্ধেক মটর গুঞ্জনের বাড়িতে পৌঁছে দিল সোনার মটর। গুঞ্জন আর মীনাক্ষীর মধ্যে আবার আগের মতো গভীর বন্ধুত্ব হয়ে গেল। মীনাক্ষী, একটা কথা বলো, যখন তোমার স্বামী জানতে পারবে অর্ধেক মটর দানা সোনার নয়, সেগুলো সাধারণ, তখন তুমি তাকে কি বলবে? বলবো, আমি কি জানি, হয়তো মটরওয়ালাই সবুজ মটর গোল্ডেন কালার করে আমাদেরকে বোকা বানিয়েছে।